আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সকলেই দেখেছেন যে কালকে একটা ভিডিও পোস্ট আমি ছেড়েছি। শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন, মানে কলকাতা আসছেন উনি, এখনো ডেট বা সময় এখনো ঠিক হয়নি। আমি জানতাম না যে আমাদের রাজ্যপাল RN রবি তিনিও একটা মানে আমন্ত্রণ ওনাকে জানিয়েছিলেন। এর আগে শুভেন্দুকে ফোন করার পর শুভেন্দু একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, সে খবর তো আপনাদের আমি দিয়েছিলাম যে আপনি আমাদের এখানে কতদিন অতিথি হয়ে এসে থাকলে আমরা আপনাকে সেবা করার সুযোগ পাই, আমাদের এখানে দয়া করে আসুন কলকাতাতে। তারও আগে আমি বলেছিলাম মমতা ব্যানার্জির আমলে সেই সময়তে একবার কলকাতা তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল, যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবে। কিন্তু মমতা ব্যানার্জির মানে আপত্তিতে সেটা হয়ে ওঠেনি। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতায় আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে, তিনি এসে প্রথমে রাজভবনেই উঠবেন। এখন বাড়ি টাড়িগুলো একটা সেফ হাউস দেখা হচ্ছে, তারপর সেফ হাউস তৈরি হয়ে গেলে, টার্নিচার ঢুকে গেলে, সিকিউরিটি রেডি হয়ে গেলে তিনি ওখানে চলে যাবেন, আপাতত কিছুদিন ওখানে থাকবেন, তারপরে আবার দিল্লি যাবেন। এখন তার আগে মানে দেরিটা হচ্ছে কেন, তার আগে কূটনৈতিক কিছু সমাধান আছে। আমরা মনে আছে, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বিজেপি জয়লাভ করাতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, একটা রাজ্যের ইলেকশনে জয় পেয়েছে, বিপুল ভোটে জয় পেয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কি এসে গেল? আসলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এখন বেজিংয়ে এখন শি জিনপিংকে একটু টুপি টুপি মারতে হবে, নাহলে আমেরিকার অবস্থা খুব খারাপ। ধারের বোঝা 141 ট্রিলিয়নে পৌঁছে গেছে, 41 ট্রিলিয়নে পৌঁছে গেছে। প্রতি 9 মাসে 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উনি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারেননি। ট্যারিফ বসিয়ে কিছু করতে পারেননি। উল্টে ওনার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। উল্টো দিকে ভাবুন, ভারতের সঙ্গে একটা সেকেন্ড চ্যানেলে মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর একটা মানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, এবং ঠিক হয়েছিল যেটা আমি আপনাদের বলেছিলাম যে ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ করা হবে। এখন তারেক রহমানকে যে বসানো হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহমতে, তারেক রহমান সেই পথে হাঁটছেন না। তিনি আবার পাকিস্তানের পথ ধরেছেন এবং কোনো শর্ত তিনি পূরণ করেননি। পাকিস্তানের পাশাপাশি তিনি করছেন কি, চীনের সঙ্গে সম্পর্ক করছেন, যেটা একেবারে দুচক্ষের বিষ আমেরিকার কাছে। আর আমেরিকা জানে ভারতকে যদি কাছে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে ভারতের সঙ্গে সখ্যতা বাড়ানো। কারণ চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র ভারত। আর চীন এখন খুব বিপদের মধ্যে আছে। চীনের এখন বাজার দরকার। এখন ভারতের বাজারটা চীন নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভারতও লালিপাপের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে আস্তে আস্তে খুলবো, তোমার অবস্থা দেখে তারপরে খুলবো। এই যে মার্কো রুবিও এই মাসে আমাদের এখানে আসছেন, সম্ভবত মার্কো রুবিওর আসার ডেটটা ঠিক হলে তারপরে হয়তো শেখ হাসিনা কলকাতা আসবেন। কারণ মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এই
তারেক রহমান সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে, মানে কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি, এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে তিনটে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার বিআরআই প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা, মানে কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে, সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই দুপক্ষই, তিন পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী, আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মির যা সহযোগিতা লাগার সেদিকে ভারত সেদিকে কাজ করছে, এবং পাশাপাশি জুনতা সরকারের সঙ্গেও সমানভাবে কাজ করে যাচ্ছে, মানে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। সমগ্র পরিস্থিতিটা আর কি ওই মানে জায়গার একটু ঘোলাটে হয়ে আছে। তার মধ্যে আবার আমেরিকার স্বার্থ রয়েছে। কিন্তু এখানে এই তিনটে রাষ্ট্র কেউই চাইছে না, এবং ইনক্লুডিং মায়ানমার, যে ওখানে একটা জমি নিয়ে, মানে মিজোরাম বা ভারতের একটা অংশের জমি নিয়ে, আর আপনার ওই কি বলে মায়ানমারের এক অংশের জমি নিয়ে, বাংলাদেশের একটা অংশের জমি নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার, যেটা ট্রাম্পের একটা গোপন ইচ্ছে এবং সিআইএরও গোপন ইচ্ছে বহুদিনের এটা। তো সেটা নিয়েও ট্রাম্প একটুখানি চীনের সঙ্গে কথা বলবেন, এর তেল মারামারি করবেন, কিন্তু চীন তো রাজি হবে না। আর এই যে বাংলাদেশের তারেক রহমান সরকার যে লাফাচ্ছে যে ওই তিস্তা জল প্রকল্পে চীন আসবে, চীন এলে পরে ওইখানে চীন বিনিয়োগ করবে বা করে দেবে কাজটা, চীন ভারতকে চটাবে না। আমি বলছি, লিখে রেখে দিন, চীন কখনো ওই তিস্তা প্রকল্পের মধ্যে ঢুকবেই না। এবার আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা কলকাতায় আসছেন সম্ভবত, আমি এখনো ঠিক হয়নি, যদি 22 তারিখের পর মার্কো রুবিও আসে তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে আসবেন। যদি 22 তারিখের পর মার্কো রুবিও ভারতে আসেন নয়াদিল্লিতে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে কলকাতা আসবেন, দুদিন থেকে উনি ফিরে যাবেন। আর যদি মার্কো রুবিও 15 তারিখে আসেন, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার এই কলকাতা আসাটা একটু পেছোতে পারে। কিন্তু কলকাতা আসার ব্যাপারে এটা নিশ্চয়তা পাওয়া গেছে, তিনি কলকাতা আসছেন। আর ভারত চাইছে হাসিনাকে কলকাতায় আনলে পরে বিএনপির ওপরে, জামাতের ওপরে একটা চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন যে আমাদের সীমান্তের ওপারেই আমাদের নেত্রী রয়েছেন, যখন তখন ঢুকে আসবেন এবং ঢুকেও যাবেন। আমি বলেছি না, বহুদিন আগে থেকে আমি বলছি, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওইখানে বসাবে যদি এটা মোদি ঠিক করে থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই সেটাকে উল্টোবে।
কারোর বাবার সাধ্য নেই। উনি করবেন তো করবেনই, সেটা হয়তো সময় লাগছে, কিন্তু করবেন তো করবেনই। ফলে এখন কবে এই ডেটটা ঠিক হয় তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা কখনোই ধরে নেবেন না আজকে আমি বলছি বলে কালকেই উনি কলকাতা চলে আসছেন, এটা কিন্তু কখনোই মনে করে নেবেন না। আমি বলেছি, খবর পেয়েছি, কালকে যেটুকু খবর পেয়েছি সেটুকুই আপনাদের বললাম। তবে কলকাতা আসছেন এটাও নিশ্চিত, ডেট এখনো জানা যায়নি। জানলেই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো উনি, তখন আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম। ধারণা করছিলাম বা মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন ঘটবে এবং সেই জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই চেষ্টার জোরদার হতে না হতেই আমরা দেখছি যে ভারত বাংলাদেশের সম্পর্কের দূরত্বটা আরো গভীর হতে যাচ্ছে, এমন আশঙ্কায় দেখা যাচ্ছে। যারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের কারণে, অর্থাৎ সেখানে বিজেপি সরকার গঠনের ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না, তাদের ধারণা সম্ভবত ভুল হতে যাচ্ছে। শুরু থেকেই বলে আসছিলাম, আমাদের মতো কিছু মানুষ, নগণ্য সংখ্যক কিছু মানুষ বলে আসছিলাম যে অবশ্যই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের ফলে দুই দেশের মধ্যে নানা দিক থেকেই নেতিবাচক প্রভাব পড়বে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি খুবই ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, হয়তো আপনাদের চোখে অনেকেরই পড়েছে। নানান দিক থেকে এটি ইঙ্গিতপূর্ণ। বিশেষ করে তারা তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে শুরুতেই যে কথা বলার চেষ্টা করছে তা হচ্ছে এরকম যে এই প্রকল্পের বেইজিং এর সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারত সবসময় এটি বলে আসছে, যদিও এটি আমাদের প্রয়োজন, খুব প্রয়োজন। চীন শুরু থেকে এই প্রকল্প অর্থায়ন করতে চাচ্ছিল সেই আওয়ামী লীগ সরকারের সময় থেকে। ভারত বাধা দিয়ে আসছিল, ভারত একসময় প্রস্তাব দিল যে আমরা ঋণ দিব এই প্রকল্প করার জন্য, আমাদের তো টাকার প্রয়োজন। শেখ হাসিনাও বলছিলেন ঠিক আছে, ভারত যদি এই প্রকল্প অর্থায়ন করে তাহলে তো কোনো সমস্যা থাকে না, কিন্তু ভারত আবার ঋণও দিতে গড়িমসি করছিল এবং একটা পর্যায়ে ওইখানেই থমকে যায়। বিএনপি সরকার আসার পরে যেমন চীন উদ্যোগী হয়েছে, ঠিক ডক্টর ইউনূস সরকার আসার পরও চীনের খুব আগ্রহ ছিল দ্রুত গতিতে এই প্রকল্পে তারা অর্থায়ন করে এই প্রকল্পের কাজ যেন শুরু হয়। নানান কারণে সেটি শুরু হয়নি, এখন সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। এখন আনন্দবাজার যেটি বলছে যে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী এলাকায় চীনের উপস্থিতি ভারতীয় নীতি নির্ধারকদের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করে তিস্তা নদীর সংরক্ষণ ও উন্নয়নের আড়ালে চীনের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে ভূকৌশলগত আধিপত্য বিস্তার করে। এখন চীনের টার্গেট হচ্ছে প্রকাশ, তারা যদি বলছে যে চীনের ইউনান প্রদেশের সাথে এই করিডোরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে তারা সংযোগ ঘটাবে, কিন্তু চীনের নিশ্চয়ই অন্য উদ্দেশ্য রয়েছে। কারণ চিকেন নেকের কাছে এই প্রকল্প গড়ে উঠলে তাদের নজরদারিটা করা ভারতের উপরে খুব সহজ হবে এবং ভারতও সেটি বুঝতে পেরে নানানভাবে বাধা দিয়ে আসছে। আনন্দবাজার বলছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ সরব অবস্থানে রয়েছে। শুভেন্দু অধিকারী সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে, এবং সংবাদ সম্মেলনে, গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন যে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর আগে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে ঘোষণা করেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এবং এই বিষয়টি নিয়েও বাংলাদেশের বিএনপি সরকারের মধ্য থেকে নানান পর্যায়ে কথাবার্তা এর মধ্যে শুরু হয়েছে। কেউ কেউ আর হুমকি দিচ্ছে। এখন হুমকি তো ভারত এখনো পর্যন্ত দিয়নি, আমরা কেন আগে থেকে এটি বলার চেষ্টা করছি জানি না যে বাংলাদেশ বসে থাকবে না, বাংলাদেশ উপযুক্ত জবাব দিবে, আমরা জানি না এই কথাগুলো কেন উচ্চারণ করা হচ্ছে। এবং
নয়াদিল্লি এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সীমানায় চীনের গতিবিধির উপর কড়া নজর রাখছে, এই কথা উল্লেখ করেছে আনন্দবাজার, অর্থাৎ তিস্তা প্রকল্প কেন্দ্র করেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি কয়েকদিন আগে চীনে গেলেন। সেখানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে যে বৈঠক হয়েছে, সেখানে তিস্তা প্রকল্পের বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে এবং সেই জায়গা থেকে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে চীন এই প্রকল্পে সম্পৃক্ত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি বেইজিং এর সামরিক ও কৌশলগত নিশানার মধ্যে চলে আসবে। পূর্বে শেখ হাসিনা সরকার এই প্রকল্পের দায়িত্ব ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা মনে করি না যে অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত যদি মনে করে যে দিবে, এই ঋণে অর্থান্তরা করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই বিএনপির নিশ্চয়ই সম্ভবত ভেবে দেখার বিষয় রয়েছে। আর যদি সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করে চীনের কাছ থেকে অর্থ নেয় বাংলাদেশ সরকার, সেক্ষেত্রে অবশ্যই নানান ধরনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ অবশ্যই আমাদের করতে হবে। আনন্দবাজার বলছি যে নয়াদিল্লি একটি কূটনৈতিক সূত্র ঢাকাকে বেইজিং এর ব্যাপারে এর মধ্যে সতর্ক করে দিয়েছে। সেটি আরো অন্য একটি বিষয়কে উপলব্ধ করে। আমরা জানি যে ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদ, যেটি উজানটি হচ্ছে চীনে। সেই উজানে চীন বেশ কিছু বাঁধ নির্মাণ করেছে, যার কারণে পানি তারা আটকে রাখছে। এর কারণে ভারত এবং বাংলাদেশ দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটি মেকং নদীতে চীনের, সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ যদি চীনের হাতে থাকে, তাহলে সেটি পানি বোমায় রূপান্তর হবে, পরিণত হবে। আসাম, অরুণাচল ও বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হবে। ভারত এগুলো বলার চেষ্টা করছে বাংলাদেশকে উদ্দেশ্য করে, বরং চীনের সঙ্গে যাতে কোনো ধরনের সম্পর্ক এদিক থেকে না হয়, তারা সেটি ইঙ্গিত করতে চাচ্ছে। এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে সখ্যতা ভারত দেখছে, সেটিকেও ইঙ্গিত করে আনন্দবাজার খুবই তাৎপর্যপূর্ণ কিছু মন্তব্য করেছে। এখানে বলা হচ্ছে যে সম্প্রতি চীন স্বীকার করেছে তারা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের সহায়তা করেছিল। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেছেন যে এই ধরনের সহযোগিতার কথা ভারত আগে থেকে জানত, অর্থাৎ পাকিস্তানকে চীন যে সহযোগিতা করেছে। মন্তব্য করা হচ্ছে যে সন্ত্রাসবাদী পরিকাঠামো রক্ষা করতে গিয়ে কোন রাষ্ট্র নিজেদের মান সম্মান বিসর্জন দেবে কিনা তা সংশ্লিষ্ট রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। স্বাভাবিকভাবে তিস্তা প্রকল্প ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ভারত এখন অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। এটা ভারতের দিক থেকে জানাচ্ছে আনন্দবাজার। আমি আগেই বলেছি যে ভারত তিস্তার পানি আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এতদিন বলা হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং আমাদের তিস্তা নদী তো সেখান থেকে আসছে, আগে সেখানকার চাহিদা পুরে তারপর বাংলাদেশকে দেওয়া হবে কিনা সেগুলো ভাবা হবে। সেই ভাবাভাবি বিষয় চলছে প্রায় 1.5 যুগ ধরে। ভারতকেও তো একটি সিদ্ধান্ত আসতে হবে, শুধু বাধা দিলেই তো হবে না। আমাদেরও তো পানির প্রয়োজন। তিস্তার পানির অভাবে আমাদের উত্তরবঙ্গে একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে। মোদ্দা কথা, এরই মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা শুরু হয়েছিল, তা যে অনেকখানি ভেস্তে যেতে চলেছে তার ইঙ্গিত এর মধ্যে আমরা নানানভাবেই পেতে চলেছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।